This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা বলায় বাংলাদেশি তকমা বাংলাদেশি সন্দেহে বীরভূমের দুই পরিবারকে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, মুরারইয়ের বাসিন্দা ওই দুই পরিবারের কি অভিযোগ? দেখো, একেবারেই শুধুমাত্র বাংলা ভাষা বলে এবং সে কারণেই নাকি তাদেরকে দিল্লি থেকে দিল্লি পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এই ভয়ঙ্কর অভিযোগ করছেন তার পরিবারের লোকজন। তারা বলছেন তারা সকলেই ভারতের বাসিন্দা, পশ্চিমবঙ্গের এই বীরভূমের বাসিন্দা। এরপরেও কিন্তু শুধুমাত্র বাংলা বলার কারণে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুটি পরিবারের মোট 6 জন বাসিন্দাকে, তারা দিল্লিতে ফেরিওয়ালার কাজ করত। এরপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, বেশ কয়েকদিন তাদেরকে আটক করে রাখা হয়। তারপরে কিন্তু তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে ইতিমধ্যেই তারা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং জেলা প্রশাসন এটাকে খতিয়ে দেখছে। তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে, তাদের আসল পরিচয় কি রয়েছে সমস্ত বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছে বীরভূম জেলা প্রশাসন। সব মিলিয়ে প্রশ্ন উঠছে বারবার কেন এই ধরনের পুশব্যাকের ঘটনা ঘটছে, সেটা নিয়েও তারা পরিবারের লোকজন প্রশ্ন তুলেছে। অনেক ধন্যবাদ। দিল্লি টাকা ধরে নিয়ে গেছে কেন? বাংলাদেশি বলি দেখে আমার সব 7 গোষ্ঠী এখানে, জন্মভূমি এখানে। আমার মেয়েকে জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেছে, বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। আমাদের গাঁয়ে সব ডকুমেন্ট আছে, সব আছে, 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টাকেও নিয়ে গেছে, তখন বাংলাদেশ পাচার করেছে। জন্ম থেকে এদেরকে চিনি, এদের বাড়ি পাইকড়েই, এদের 6 জনকেই চিনি। এরা দিল্লিতে গিয়ে নিয়ে চলে গেছে, দিল্লি থেকে বাংলাদেশে। আমাদের পাইকড়ের বাসিন্দা, এরা এদের ছোটো থেকেই চিনি। শতাব্দী রায়কেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তেনারাও কোনো রকম পাচ্ছি না। সেই সময় আমরা সামিরুল বাবুকেও ধরেছি, সামিরুল বাবু দেখছি করছে। এরা সারা জীবনে মানে বাড়াবাড়ি এখানে থাকে, আমরা তো ছোটো থেকে দেখছি। তাদের মা বাবা, দাদু সবাইকে চিনি, এদের বাড়ি ঘর জমি জায়গা সবই আছে। বিহারের ভোটার তালিকায় সংশোধনের বিরুদ্ধে করা একাধিক মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সব মামলা একযোগে শুনবে দেশের সর্বোচ্চ আদালত। 10ই জুলাই আগামী শুনানি। আমার মাথায় কিছু ঢুকছে না, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিধানসভা ভোটের আগে বিহারের ভোটার তালিকা পরিমার্জন এবং তার পদ্ধতি নিয়ে এমনটাই বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার ঠিক আগে দীঘা থেকে করা মুখ্যমন্ত্রীর মন্তব্য এই বিষয়টি নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট হয়ে যায়। নির্বাচন কমিশনেও পৌঁছে যায় তৃণমূলের প্রতিনিধি দল। ভোটার তালিকা পরিমার্জনের বেশ কিছু বিষয় নিয়ে আপত্তির কথা তুলে ধরা হয়। 2024-এ যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। সেটা ওরা একটা নোট ভালো নিয়েছে, বলেছে উই উইল থিঙ্ক অ্যাবাউট, আমরা চিন্তা ভাবনা করব। এরপর সরাসরি মামলার পথে হাঁটেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একই সঙ্গে বিষয়টি নিয়ে মামলা করেছেন আরজেডির মনোজ ঝা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং এনজিও সংস্থা এডিআর। সোমবার মামলাটি গ্রহণ করল সুপ্রিম কোর্ট। 10ই জুলাই বৃহস্পতিবার সবকটি মামলা একসঙ্গে শুনবে আদালত। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ দিতে পারবে সব পক্ষ। বাংলাতেই আপনারা এটা ভাববেন না, এই ভুলটা করবেন না যে যদি হবে, বাংলাতে অবশ্যই হবে। ওদের প্ল্যানটাই এটা যে বিহার করেই বাংলা শুরু করবে এবং চিফ ইলেকটোরাল অফিসার যে বাংলার, তিনি অলরেডি বিসি করে নিয়েছেন। প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য সঠিক নয়, অসৎ উদ্দেশ্য, সেইটা বলা শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে মহারাষ্ট্রের নির্বাচনের পর থেকে। নিশ্চয়ই এটা সকলের চিন্তার বিষয়। বিহারের যে জায়গায় গেছে, বিহারে প্রকৃতপক্ষে বিহারের সমস্ত বিরোধী দল তারা এককাট্টা হয়ে এর বিরুদ্ধে নেমে পড়েছে। সেটাকে ঘেঁটে দেওয়ার জন্য মহুয়াকে দিয়ে একটা মামলা করানো হয়েছে, আর কিছু। বিজেপির বৈধ ভোটার যদি সেই নিয়ম মানতে না পারে, তাহলে বিজেপির ভোটারদের নাম কাটা যাবে। সেরকম কংগ্রেসের ভোটারদেরও নাম কাটা যেতে পারে, অন্য দলেরও যেতে পারে। আমাদের বিরোধীরা সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই পথ দেখাবে, তাদেরকেও আশা করি পথ দেখাবে। বছর শেষে বিহারের ভোট, সেখানে ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা ঘিরে বিতর্কের জল ক্রমশই ঘোলা হচ্ছে, যার ছিটে এসে পড়ছে বাংলাতেও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। জানিয়ে রাখবো আপনাদের এই মুহূর্তে ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। প্রাক্তন জেলা সভাপতি বনাম বর্তমান জেলা সভাপতির তরজায় শোরগোল মুর্শিদাবাদের আহিরনে। বিজেপির সভা চলাকালীন মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রাক্তন জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে। জেলা সভাপতি নির্বাচিত হওয়ার পর সুবল চন্দ্র ঘোষের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ প্রাক্তন জেলা সভাপতির। সোমবার সভার মাঝেই দুপক্ষ বচসায় জড়ান।
আমার যেহেতু অঞ্চল, আমার যেহেতু পঞ্চায়েত সমিতি, আমার যেহেতু বুথ, আমার যেহেতু মণ্ডল, আমার যেহেতু ব্লক, সেই জায়গায় যদি আমি না থাকি তাহলে গ্রামের লোক তো প্রশ্ন করছে ধনঞ্জয় ঘোষ কই, তার মানে আমাকে কি বিজেপি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? আমাকে রাজ্য স্তরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার অভিযোগ এটাই, কেন অন্ধকারে রেখে এইভাবে প্রোগ্রাম করবে? ওয়েটিং লিস্টের টিকিট কাটায় নতুন বিজ্ঞপ্তি রেলের। ওয়েটিং লিস্টের 25% ক্যাপিং তুলে দিল রেল। ওয়েটিং লিস্ট থাকলেও ভুরি ভুরি টিকিট কাটা এবং দালাল রাজ রুখতে আসন সংখ্যার 25% টিকিট ওয়েটিং লিস্ট হিসাবে কাটা যাবে। জুনের মাঝামাঝি এমন নির্দেশিকা জারি করেছিল রেল, কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল করে নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো সোমবার। সেখানে বলা হয়েছে মেল বা এক্সপ্রেসের নন এসি স্লিপার বা সেকেন্ড স্লিপারে কামরার আসন সংখ্যার 40% টিকিট ওয়েটিং লিস্ট হিসাবে কাটা যাবে। ফ্রি টায়ার এসি কামরার ক্ষেত্রে সেই সংখ্যা করা হয়েছে 60%। তবে এই শ্রেণীতে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসে ওয়েটিং লিস্ট কামরার আসনের সংখ্যার 40% টিকিটই কাটা যাবে। এই দুই ট্রেনের 2 টায়ার এসি কামরার ক্ষেত্রেও একই নিয়ম থাকছে। কলকাতা লিগের চূড়ান্ত ব্যবস্থা। কলকাতা লিগের ফুটবল ম্যাচে চোখে পড়ল মেডিকেল টিমের চরম গাফিলতির ছবি। মোহনবাগান রেলওয়ে এফসি ম্যাচে গুরুতর চোট পান রেলের ফুটবলার তারক হেমব্রম। দুপাশে ছাতা দিয়ে বাঁধা হলো ব্যান্ডেজ। দেখুন সেই ছবি। নেই চিকিৎসার পর্যাপ্ত সরঞ্জামও। প্রশ্নের মুখে আইএফ এর ভূমিকা। ব্যারাকপুর থেকে কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারক হেমব্রমকে। আইএফএ একটা এত বড় একটা টুর্নামেন্ট কিংবা একটা এত লিগ বড় চালায়, প্রায় 450-500 টিম আছে, 5th ডিভিশন টু সুপার ডিভিশন। তাতে একটা মাঠে ইচ অ্যান্ড এভরি মাঠেই অ্যাম্বুলেন্স পাঠায়, এবং তাতে যদি ঠিক মতন সাপোর্টিং ইকুইপমেন্টস না থাকে তাহলে তোমার কাজটা হবে কি করে? ফর দ্যাট রিজন এরকম লোকেরা, যে আজকে যে চিত্রটা দেখেছি আমরা, তাদের লোকেরা ন্যাচারালি আইএফএকেও বলবে যে যারা এই তত্ত্বাবধানে আছে তাদের আরেকটু ক্যালাসেমির জন্য এই কাজটা। মেডিকেল সায়েন্স যেটা বলে হলো, যদি কখনো কারোর পা ভেঙে যায় সঙ্গে সঙ্গে সেটা সাপোর্ট দিয়ে ব্যান্ডেজ করতে হয়, যাতে পাটা ইমোবাইল থাকে, পাটা কোনো এদিক ওদিক নড়ে না যায় বা সেখানে কোনো ফার্দার ক্ষতি না হয়। আমি বলবো ওখানে যারা মেডিকেলের লোকরা উপস্থিত ছিলেন তারা অত্যন্ত তৎপরতার সাথে, বুদ্ধিসম্পন্নতার সাথে সঙ্গে সঙ্গে ছাতাটা ব্যবহার করেছেন, করে পাটাকে কিন্তু ইমিডিয়েটলি ব্যান্ডেজ করেছেন। বলি কাঠ বা রড এগুলো ব্যবহার হয় খেলার মাঠে, সেই মুহূর্তে কাঠ বা রড সেটা হয়তো হাতের কাছে উপলব্ধ ছিল না। এইটুকু বলতে পারি যে আইএফএর তরফ থেকে ওর মাঠে ফেরার জন্য চিকিৎসার যা যা ব্যবস্থা দরকার সেটা আইএফএ করবে। মাঠে সবসময় যাতে ডিসলোকেট না হয়ে যায় লাগার পরে, তার জন্য কিছু একটা সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হয়। ওই মুহূর্তে যার কাছে হাতের সামনে ছাতা পেয়েছে, ছাতা দিয়ে বেঁধে দিয়েছে, ওখানে একটা লাঠি থাকলে লাঠি দিয়ে বেঁধে দিত। আমি যখন গিয়ে দেখলাম ওর ওটা হাঁটুর ইনজুরি, এটা বড় ইনজুরি না, তখন আমি ডিসিশন নিই যে গ্যালাক্সি তোকে ভর্তি করবো না। আমি ডক্টর কাঞ্চন ভট্টাচার্যকে ফোনে পাই এবং কথা বলে ঠিক করি যে কাঞ্চন ভট্টাচার্য ওনাকে দেখবে, সেই হিসেবে ওকে আমি এই রাকুড়িয়া মণিপালে পাঠিয়ে। খেলার নিয়ম হচ্ছে আমরা যারা ক্লাব, আমাদেরকে আমাদের নিজস্ব ডাক্তার, নিজস্ব ফিজিও রাখতে হয়। যেটা মোহনবাগানেরও লোক ছিল, মোহনবাগান দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা করে দিয়েছে। প্রাথমিকভাবে আমরা যারা সিএমএসে খেলি তাতে একটা এএলএস অ্যাম্বুলেন্স, একটা বিএলএস অ্যাম্বুলেন্স, এগুলো অবশ্যই থাকাটা জরুরি। আর প্রিমিয়ার ডিভিশনে তো থাকতেই হবে, এখন অন্যান্য ডিভিশনে এগুলো চালু করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মানে খুব সতর্কতা অবলম্বন করা দরকার যে এই ধরনের অ্যাম্বুলেন্স বা খেলার মাঠে এই পায়ে যখন লাগবে এই ধরনের চোট হতে পারে। আগামী দিনগুলোতে মানে এই ব্যাপারে অনেক সতর্ক হতে হবে, অনেক বেশি দায়িত্বশীল আমাদের হতে হবে। ছাতা শুধু রোদ বা বৃষ্টি আটকাতে নয়, বাড়িতে যদি ছাতা থাকে তাহলে আইএফএকে দিয়ে দিন। সোশ্যাল মিডিয়ায় এরকমই নিন্দার ঝড় উঠছে, কারণ তারক হেমব্রম যেভাবে চোট পান এবং সেই চোট প্রাথমিকভাবে সেই ট্রিটমেন্টের জন্য জোড়া ছাতা দিয়ে তার উপরে ব্যান্ডেজ বাঁধা হয়। আইএফএর কি তাহলে সঠিক মেডিকেল ইকুইপমেন্টস ছিল না? কার গাফিলতি? রেলওয়ে এফসির টিম ম্যানেজমেন্টের নাকি আইএফএর? জানিয়ে নিন্দার ঝড় উঠেছে বঙ্গ ফুটবল মহলে। তবে এই ঘটনা থেকে ভবিষ্যতে আইএফএ শিক্ষা নেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সুদীপ গুজাইতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।